হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গুরুকুল পাঠশালা। আমি তোমাদের অভিষেক দা চলে এসেছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। অলরেডি আমরা রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণের দুটো ক্লাস, এই ফার্স্ট ক্লাস করে নিয়েছি, সরি আজকে এর সেকেন্ড ক্লাস। আজকে এর ক্লাস সেকেন্ড ক্লাসে আমরা পড়ব রাসায়নিক প্রক্রিয়ার টাইপ পড়ব, যে রাসায়নিক প্রক্রিয়াকে কয়টি ভাগে ভাগ করা যায়। প্রথম ক্লাসে পড়েছিলাম রাসায়নিক বিক্রিয়াটা কি জিনিস, সঙ্গে আমরা পড়েছিলাম ভৌত পরিবর্তন কি, রাসায়নিক পরিবর্তন কি, রাসায়নিক পরিবর্তনকে রাসায়নিক বিক্রিয়া বলে, এইটা আমরা জেনেছিলাম। তার কিভাবে বিক্রিয়া লিখতে হয় সেইটা আমরা শিখেছিলাম, কিভাবে বিক্রিয়া লিখতে হয় সেইটা শিখেছিলাম, কিভাবে ব্যালেন্সিং করতে হয় সেটাকে শিখেছিলাম। এবং আজ শিখব রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ, মানে টাইপ, কত প্রকারের রাসায়নিক বিক্রিয়া হয়। আমরা সবাই জানি যে রেল মানেই যে সায়েন্সে তোমাকে ভালো স্কোর করতে হবে রেলে চাকরি পেতে গেলে, তাহলে সেক্ষেত্রে আমার গ্রুপ ডি হোক, এএলপি হোক, টেক হোক, জেই হোক, যা কিছু হোক সবই একটা সায়েন্স হিউজ পরিমাণে একটা নম্বর ক্যারি করছে। তো সেই নম্বরকে পেতে গেলে রেলের সায়েন্স মানে এনসিআরটি, আমাদের এনসিইআরটি পড়তেই হবে রেলের সায়েন্সে ভালো নম্বর পেতে গেলে। এবং সেই এনসিইআরটি লাইন বাই লাইন পড়তে হবে। ইচ্ছা মতো এমসিকিউ পড়ে চলে গেলাম, চাকরি হবে না। এখনকার যে সিচুয়েশনে কোশ্চেন আসছে, যেমন যে হারে কম্পিটিশন বেড়েছে, সে হারে তোমাকে এনসিআরটি পুরো লাইন বাই লাইন পড়তে হবে, প্রতিটা কনসেপ্টকে ক্লিয়ার করতে হবে। তো আমি তোমাদের অভিষেক দা পুরো এনসিআরটি লাইন বাই লাইন পড়াচ্ছি এবং পুরো কনসেপ্টকে ক্লিয়ার করছি। পুরো ফ্রি ইউটিউবে এনসিআরটি লাইন বাই লাইন পড়িয়ে দিচ্ছি, যা ইউটিউবে কেউ এখনো পড়ায়নি। ফ্রি, ফুল ফ্রি, প্রতিটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট, যেখান থেকে রেল প্রচুর পরিমাণে কোশ্চেন দেয়, সেই চ্যাপ্টারগুলো আগে আমি কমপ্লিট করব, 9 এবং 10-এর। তারপরে অন্যান্য চ্যাপ্টারে আমি আস্তে আস্তে যাব। তো রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আজ এর সেকেন্ড ক্লাস। চলো শুরু করা যাক ক্লাসটা। কি বলছে, এর ক প্রকারে ভাগ করা যায়? টোটাল 4টে টাইপে আছে রাসায়নিক প্রক্রিয়া, টোটাল 4 প্রকার, 4 টাইপ, 4 টাইপে ভাগ করা যায়। কি কি টাইপ? ফার্স্ট টাইপ হচ্ছে, দেখো, সংযোজন বিক্রিয়া। প্রথমে টাইপগুলো দেখিয়ে নিই কি কি আছে। প্রথমে আছে সংযোজন বিক্রিয়া। প্রথমে কোন টাইপ? সংযোজন বিক্রিয়া বা কম্বিনেশন রিয়াকশন, সংযোজন বিক্রিয়া বা কম্বিনেশন রিয়াকশন। নেক্সট আমরা টাইপ করব বিয়োজন বিক্রিয়া বা ডিকম্পোজিশন রিয়াকশন, বিয়োজন বিক্রিয়া। নেক্সট টাইপ হচ্ছে কি? বিয়োজন বিক্রিয়া বা ডিকম্পোজিশন রিয়াকশন। সেকেন্ডটা পড়বো আমরা প্রতিস্থাপন বিক্রিয়া। থার্ড নম্বর যে টাইপ, সেটা আমরা পড়বো প্রতিস্থাপন বিক্রিয়া। এই যে প্রতিস্থাপন বিক্রিয়া বা ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। ফোর্থ আছে, দেখো কি কি পড়বো। ফোর্থ আছে দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া বা ডবল ডিসপ্লেসমেন্ট। এই যে দ্বি প্রতিস্থাপন বা ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। আজ আমরা দুটো পড়বো, নেক্সট আমরা দুটো পড়বো, ঠিক আছে? যেহেতু অনেকটা বড় এবং বুঝতে হবে প্রতিটা ধাপে ধাপে, সেই জন্য আমরা দুটো দুটো করে কমপ্লিট করব। তো প্রথম আমরা দেখি সংযোজন বিক্রিয়া কি জিনিস। সংযোজন বিক্রিয়া কি জিনিস শর্টে বুঝে নাও। সংযোজন বিক্রিয়া হচ্ছে, ধরো এ একটা বিক্রিয়া সঙ্গে বি একটা বিক্রিয়া, এ থেকে তৈরি হলো সি, এই প্রসেসটাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। মানে দুটো মৌল মিলে একটা মৌল বা যৌগ তৈরি হলো, সেটাকেই বলা হয় সংযোজন বিক্রিয়া। মানে দুটো মিলে একটা তৈরি হলো, মানে ডি এবং ই মিলে এইচ তৈরি হলো, এমন জিনিস। যে ডি আর ই মিলে এইচ তৈরি হলো, মানে এ প্লাস বি মিলে একটাই তৈরি হলো, মানে একটাই প্রোডাক্ট উৎপন্ন হলো, সেটাকে বলা হয় সংযোজন বিক্রিয়া বা কম্বিনেশন রিয়াকশন। ঠিক আছে, দেখো সেম জিনিস এখানে এভাবে বলেছে। কি বলছে দেখো, এই যে সংযোজন বিক্রিয়া, এই সংযোজন বিক্রিয়া ঘটার সময় কি উৎপাদন হয়? তাপ উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয়, ঠিক আছে, উৎপাদন হয়। এই সংযোজন বিক্রিয়া ঘটার সময় তাপ উৎপাদন হয়। কি বলছে? একটা বিকারকে সামান্য পরিমাণে ক্যালসিয়াম অক্সাইড নাও, ক্যালসিয়াম অক্সাইডের সংকেত কি? সিএও, সিএও, সিএও ক্যালসিয়াম অক্সাইড বা পোড়া চুন। এই ক্যালসিয়াম অক্সাইডকে আমরা কি বলি? পোড়া চুন। মনে রাখবে কিন্তু পরীক্ষা আসে যে ক্যালসিয়াম অক্সাইডটা আর আর এক নাম কি বলবে? কি? পোড়া চুন বলবে, কি? পোড়া চুন, ঠিক আছে, পোড়া চুন।
এবং ধীরে ধীরে এতে জল ঢালো। দেখানো হয়েছে যে বিকারকটিকে স্পর্শ করো এবং দেখাও বিকারকটি স্পর্শ করো, উষ্ণতা কি কোনো পরিবর্তন হচ্ছে তুমি অনুভব করতে পারছো কি? মানে একটা বিকারক, এই যে বিকারকটা নিয়েছে, এই যে বিকারক দেখো এখানে নিয়েছে, এই যে বিকারক, এই বিকারকে কি উষ্ণতার কি কোনো পরিবর্তন হলো? সেটাই জিজ্ঞেস করেছে যে বিকারকে ক্যালসিয়াম অক্সাইড নিয়েছে এবং ধীরে ধীরে জল ঢেলেছে, জল ঢেলে কি বিকারকের টেম্পারেচারের কি কোনো পরিবর্তন হলো? সেটা কি বুঝতে পারছো? সেটাই জিজ্ঞাসা করেছে। কি বলছে দেখো, বিক্রিয়া উৎপন্ন কলিচুন, কি বলছে একটা ক্যালসিয়াম অক্সাইড, তাহলে কি কি নিয়েছে? ক্যালসিয়াম অক্সাইড, তার সাথে কি নিয়েছে? জল নিয়েছে, নিয়ে কি উৎপাদন হচ্ছে? নিয়ে উৎপাদন হচ্ছে কি কলিচুন বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH হোল 2 এবং সঙ্গে প্রচন্ড পরিমাণে হিট হিট বা তাপ উৎপাদন হচ্ছে। ঠিক আছে, এরকম বলছে এখানে ক্যালসিয়াম অক্সাইড জলের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে কলিচুন বা ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড উৎপন্ন করে এবং প্রচুর তাপ উৎপন্ন হয়। সেম লিখেছি, ক্যালসিয়াম অক্সাইড, অক্সিজেন ক্যালসিয়াম অক্সাইড কি জলের সাথে বিক্রিয়া করে কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে আমরা কি বলছি? কলিচুন। মনে থাকবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে আমরা বলি কলিচুন এবং ক্যালসিয়াম এই যে অক্সাইড একে বলি পোড়াচুন। পোড়াচুন। ওকে, তাহলে দুটো জিনিস শিখলাম, একটা ক্যালসিয়াম অক্সাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড মানে CaO, ক্যালসিয়াম অক্সাইড মানে কি CaO, এটা মানে হচ্ছে পোড়াচুন, এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে CaOH হোল 2, এর মানে হচ্ছে কলিচুন। তাহলে কি ক্যালসিয়াম অক্সাইডের সাথে জল যোগ হয়ে কলিচুন তৈরি হয়। দেখো ক্যালসিয়াম অক্সাইডের সাথে জল যোগ হলো, হয়ে কলিচুন তৈরি হলো, CaOH হোল 2 বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হলো এবং প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়েছে, এবং প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়েছে। এখানে লিখে নাও পাশে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা কলিচুনকে আমরা বলি লাইম ওয়াটার। কি বলি? LIM, লাইম ওয়াটার। আমরা কি বলি? লাইম ওয়াটার বলি। ঠিক আছে, আর ডাক নাম কি? লাইম ওয়াটার ইংলিশে। ঠিক আছে, আর ক্যালসিয়াম অক্সাইডকে কি বলি আমরা? কুইক লাইম। কি বলি? কুইক লাইম। কুইক লাইম, কুইক লাইম। ঠিক আছে, কুইক লাইম। এগুলো কিন্তু পরীক্ষা হুবহু আসবে, ঠিক আছে, যেগুলো বলবো পরীক্ষা হুবহু আসবে। তাহলে বুঝতে পারলাম প্রথম কাজটা কি, ক্যালসিয়াম অক্সাইডের সাথে জল যোগ করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিলাম এবং তাপ উৎপাদন করলাম। বলছে এই বিক্রিয়ায় ক্যালসিয়াম অক্সাইড এবং জল একত্রে যুক্ত হয়ে একটি মাত্র বিক্রিয়াজাত পদার্থ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। ইয়েস, সেটা আমি তোমাদের প্রথম বললাম, এই যে যে এই বিক্রিয়ায় একটাই মাত্র বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়েছে। দেখো একটাই বিক্রিয়াজাত পদার্থ, ডি আর ই মিলে এইচ তৈরি করেছে বা এ আর বি মিলে সি তৈরি করেছে। তাহলে বিক্রিয়াজাত পদার্থ কটা? একটাই বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়েছে। এরূপ বিক্রিয়া, এখানে পরীক্ষা আসবে কিন্তু, এরূপ বিক্রিয়া যেখানে দুই বা ততোধিক বিক্রিয়ক পদার্থ থেকে একটি মাত্র বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয় তাকে সংযোজন বিক্রিয়া বলে। তাকে সংযোজন বিক্রিয়া বলে। তাহলে কাকে সংযোজন বিক্রিয়া বলে? এরূপ বিক্রিয়া যেখানে দুই বা ততোধিক বিক্রিয়ক পদার্থ থেকে একটি মাত্র বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয় তাকে সংযোজন বিক্রিয়া বলে। তাকে সংযোজন বিক্রিয়া বলে। বুঝতে পারলে? তাহলে মানে এ আর বি মিলে সি তৈরি হলো, এটাকে মনে রাখবে যে সংযোজন বিক্রিয়া মানে এ আর বি মিলে বা দুটি বিক্রিয়ক পদার্থ মিলে একটা বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হলো, তাকেই বলা হয় সংযোজন বিক্রিয়া। ঠিক আছে, নেক্সট কেস দেখো, নেক্সট একটা ছক দিয়েছে, কি বলছে? বিক্রিয়া থেকে যে কলিচুন, কলিচুন মানে কি? এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, কলিচুন মানে কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH হোল 2। তাহলে বিক্রিয়া থেকে কলিচুনের যে দ্রবণ উৎপন্ন হয় তা দেওয়ালে সাদা রং করতে ব্যবহৃত হয়। তাহলে বিক্রিয়া থেকে উৎপন্ন কলিচুন যে দেওয়ালে সাদা রং করতে ব্যবহৃত হয়। এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই যে এবার এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এর সাথে যদি আবার কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করা হয় দীর্ঘদিন ধরে, দেখো বায়ুর কার্বন ডাইঅক্সাইডের সাথে ধীরে ধীরে বিক্রিয়া করে দেওয়ালে ক্যালসিয়াম কার্বনেটের একটা পাতলা আস্তরণ তৈরি করে। তাই দেওয়ালে এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে কার্বন ডাইঅক্সাইড মিশে, দাঁড়াও সরি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কার্বন ডাইঅক্সাইড মিশে কি হয়? ক্যালসিয়াম কার্বনেট CaCO3, ক্যালসিয়াম কার্বনেটের একটা পাতলা আস্তরণ তৈরি করে, এবং এই যে পাতলা আস্তরণটা তৈরি করলো এর ফলে দেওয়াল আরো চকচকে সাদা হয়। দেখো, এবং সাদা রং করার 2-3 দিন পর ক্যালসিয়াম কার্বনেটের তৈরি হয় যা দেওয়ালকে চকচকে করে তোলে। এই যে ক্যালসিয়াম কার্বনেটটা তৈরি হলো, মানে এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি অক্সিজেন মিশে যায় 2-3 দিনের মধ্যে,
তাহলে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হলো, এবং ক্যালসিয়াম কার্বনেট যা দেওয়ালকে চকচকে করে তোলে। এবং এটি খুব মজাদার হলেও লক্ষণীয় বিষয় যে মার্বেলের সংকেতও ক্যালসিয়াম কার্বনেট, CaCO3। মার্বেলের সংকেতও কি? ক্যালসিয়াম কার্বনেট। মনে রাখবে, পরীক্ষা আসবে কিন্তু মার্বেলের সংকেত ক্যালসিয়াম কার্বনেট। এই দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, প্রতিটা বিক্রিয়া কিন্তু মনে রাখবে, খুব মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু প্রতিটা বিক্রিয়ায় চলে এসেছে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে কার্বন ডাইঅক্সাইড গ্যাস দিয়ে ক্যালসিয়াম কার্বনেট এবং জল উৎপন্ন হলো। এই ক্যালসিয়াম কার্বনেট কি উদাহরণ হয়? এই ক্যালসিয়াম কার্বনেট কি বলেছে? মার্বেল বলেছে, তাই তো, মার্বেল বলেছে। ডিমের খোলস, যেটা ডিমের যে খোলা, সেটাও ক্যালসিয়াম কার্বনেট, সেটাও কি? ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, মনে রাখবে। চলো আমরা সংযোজন বিক্রিয়া আরো কিছু উদাহরণ নিয়ে আলোচনা করি। কয়লার দহনও একটা সংযোজন বিক্রিয়া, কারণ কি? কয়লা কার্বনের সাথে কি অক্সিজেনের বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, তাহলে এটাই কয়লার দহন। কার্বন তার সাথে অক্সিজেন বিক্রিয়া করে একটাই বিক্রিয়াজ পদার্থ উৎপন্ন করছে, সেটাই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আমার মেন ফান্ডা কি সংযোজন বিক্রিয়ার মেন ফান্ডা? দুটো কি তার বেশি, দুই বা তার বেশি বিক্রিয়ক পদার্থ মিলে একটা বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করা, সেটাই হচ্ছে মেন ফান্ডা। তাই এখানে দেখো দুটো বিক্রিয়ক মিলে একটা বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করেছে, তাহলে এটা একটা কি? সংযোজন বিক্রিয়া। নেক্সট আমি দেখো হাইড্রোজেনের সাথে যদি অক্সিজেন মিলে কি তৈরি করছে? জল তৈরি করছে, এটা একটা সংযোজন বিক্রিয়া। হাইড্রোজেনের সাথে অক্সিজেন মিলে জল তৈরি করছে, এটাও একটা কি? সংযোজন বিক্রিয়া। ঠিক আছে, সহজ ভাষায় আমরা বলতে পারি যে যে সকল বিক্রিয়ায় দুই বা ততোধিক বেশি পদার্থ, মৌল বা যৌগ পরস্পর মিলিত হয়ে একটি মাত্র বিক্রিয়া পদার্থ উৎপন্ন হয়, সেই বিক্রিয়াকে বলা হয় সংযোজন বিক্রিয়া। সেই বিক্রিয়াকে কি বলা হয়? সংযোজন বিক্রিয়া। বুঝতে পারলে সংযোজন বিক্রিয়াটা কি জিনিস? আবারও দেখেছি যে প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হয়েছে। হ্যাঁ, আমরা তো দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হয়েছে, এর ফলে বিক্রিয়ায় মিশ্রণটি উত্তপ্ত হয়, এবং যে সকল বিক্রিয়া পদার্থ উৎপন্ন হওয়ার পাশাপাশি তাপ উৎপন্ন হয় তাদের কি বলা হয়? তাপ উৎপাদন রাসায়নিক বিক্রিয়া। তাদেরকে কি বলা হয়? তাপ উৎপন্ন হলে তাপ উৎপাদন রাসায়নিক বিক্রিয়া বলা হয়। দেখো যাকে যে যে তাপ নেবে তাকে কি বলা হয়? এক্সোথার্মিক। যে হিট বের করে দেয় তাকে বলা হয় এক্সোথার্মিক। এখানে লিখে নাও এক্সোথার্মিক, এক্সোথার্মিক, এক্সোথার্মিক রিয়াকশন। ঠিক আছে, এক্সোথার্মিক রিয়াকশন। এক্সোথার্মিক রিয়াকশন কাকে বলছে? যে হিট বের করে দেওয়াকে বলা হয় এক্সোথার্মিক। হিট বের করে দেওয়াকে বলা হয়, হিট বের করে দেওয়াকে বলে এক্সোথার্মিক। আর এন্ডোথার্মিক বলে আর একটা রিয়াকশন হয়, এন্ডোথার্মিক, এন্ডোথার্মিক রিয়াকশন। এন্ডোথার্মিক রিয়াকশন কাকে বলছে? এন্ডোথার্মিক রিয়াকশন যে হিট নেবে, যে হিট নেবে তাকে বলবো এন্ডোথার্মিক রিয়াকশন। তাহলে দু রকমের রিয়াকশনটা, একটা এক্সোথার্মিক, এক্সো মানে কি? যে হিট বের করে দেবে সেটা হচ্ছে এক্সোথার্মিক, মনে রাখবে, যে হিট বের করে দেবে তাকে এক্সো। আর এন্ডো যে হিট নেবে তাকে বলা হয় এন্ডোথার্মিক। যে হিট বের করে দেবে তাকে এক্সো, যে হিট নেবে তাকে বলা হয় এন্ডোথার্মিক। যে সকল বিক্রিয়ায় বিক্রিয়া পদার্থ উৎপন্ন হওয়ার পাশাপাশি তাপ উৎপন্ন হয়, এখানে তাপ উৎপন্ন হয়, তাকে তাপ উৎপাদন রাসায়নিক বিক্রিয়া বলে। আর কিছু বিক্রিয়া থাকবে যারা হিট নেবে, হিট নিয়ে তৈরি হবে। নেক্সট আমরা দেখবো যে বিয়োজন বিক্রিয়া কি করে? হিট নিয়ে তৈরি হবে, হিট নেবে। যে হিট নেবে তাকে বলবো এন্ডোথার্মিক, বিয়োজন বিক্রিয়া এন্ডোথার্মিক হবে। এবং যে হিট বের করে দেবে তাকে বলা হয় এক্সোথার্মিক। তাহলে এ কি করছে? হিট উৎপন্ন করছে, মানে বের করে দিচ্ছে। যে সকল বিক্রিয়া পদার্থ উৎপন্ন পাশাপাশি তাপ উৎপন্ন হয় বের করে, তাকে বলা হয় এক্সোথার্মিক। ঠিক আছে, বা তাপ উৎপাদন রাসায়নিক বিক্রিয়া। দেখো এখানে একটা উদাহরণ দিয়েছে, প্রাকৃতিক গ্যাসের দহন। মিথেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন করলো। তোমরা কি জানো যে শোষণ একটা তাপ উৎপাদন বিক্রিয়া? শোষণ কি তাপ উৎপাদন বিক্রিয়া? দাও কি লিখছে? আমরা সকলেই জানি যে আমাদের বেঁচে থাকার জন্য শক্তির প্রয়োজন। খাবার, যে খাবার খাই তার থেকে আমরা এই শক্তি অর্জন করি। হজমের সময় খাবারগুলো ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থে ভেঙে যায়। উদাহরণস্বরূপ ভাত, আলু, রুটি কার্বোহাইড্রেট দিয়ে তৈরি। তার এই কার্বোহাইড্রেটগুলো ভেঙে গ্লুকোজে পরিণত হয়। এই গ্লুকোজ আমাদের দেহকোষে অক্সিজেনের সাথে যুক্ত হয় এবং শক্তির যোগান দেয়। তাহলে আমাদের দেহে শক্তির যোগান কে দেয়? এই গ্লুকোজ। গ্লুকোজ অক্সিজেনের সাথে যুক্ত হয় এবং আমাদের দেহের শক্তির যোগান দেয়। ঠিক আছে, এই যে গ্লুকোজ, দেখো C6H12O6 গ্লুকোজের সংকেত।
এর সাথে কি অক্সিজেন 6 অণু নিয়ে কি করলো, 6 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 6 অণু জল প্লাস শক্তি উৎপন্ন করলো। তাহলে একটা কি দেখলাম আমরা, শোষণ একটা কি তাপ উৎপাদন বিক্রিয়া, শোষণ একটা কি তাপ উৎপাদন বিক্রিয়া, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রতিটা বিক্রিয়া ইম্পর্টেন্ট, শোষণ একটা তাপ উৎপাদন বিক্রিয়া। পুরো এই সমীকরণগুলোকে ফুল মুখস্থ রাখতে হবে। দেখো শাকসবজির পচনের ফলে যে জৈব সার তৈরি হয় সেটিও একটি তাপ উৎপাদন বিক্রিয়া। শাকসবজির পচনের ফলে যে জৈব সার তৈরি হয় সেটিও একটি তাপ উৎপাদন বিক্রিয়ার উদাহরণ। ঠিক আছে, তাহলে আমরা জানলাম কি শাকসবজির পচনের ফলে যে জৈব সার তৈরি হয় সেটাও একটা তাপ উৎপাদন বিক্রিয়া। ঠিক আছে, এবার নেক্সট উদাহরণে চলে যাই। নেক্সট হচ্ছে বিয়োজন বিক্রিয়া। নেক্সট আমরা কি পড়বো এবার, নেক্সট একটা বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া আমি তোমাদের বলেছিলাম এটা তাপ লাগবে। বিয়োজন বিক্রিয়া হচ্ছে কি, এটা এন্ডোথার্মিক, যে হিট নেবে, যে হিট নেবে। ঠিক আছে, এই যে আমি লিখে দিয়েছিলাম এন্ডো মানে কি, এই যে দেখো এন্ডো এন্ডোথার্মিক রিঅ্যাকশন, এই যে যে হিট নেবে, তাহলে এন্ডোথার্মিক রিঅ্যাকশন কি করবে, যে হিট নেবে। তাহলে বিয়োজন বিক্রিয়া কি, একটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন, মানে বিনা তাপে হয় না। বিয়োজন বিক্রিয়া যেগুলো লিখে নিচ্ছে এই সাইডে, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। ঠিক আছে, এটা বিনা তাপে হয় না, এটা বিনা তাপে হয় না, এর জন্য কি তাপ দরকার হয়, তাপ দরকার। তাপ ছাড়া এই বিয়োজন বিক্রিয়া হয় না। ঠিক আছে, তাই বিয়োজন বিক্রিয়াটা সংক্ষেপে কি বুঝলি, বিয়োজন বিক্রিয়া মানে একটা বিক্রিয়ক থেকে, একটা বিক্রিয়ক পদার্থ থেকে দুটো বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন, একটা বিক্রিয়ক থেকে দুটো বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন, সেটাকেই বলা হয় বিয়োজন বিক্রিয়া। মানে একটা বিক্রিয়ক পদার্থ থাকবে, সেখান থেকে দুটো বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হবে বা তার বেশি, সেটাই হচ্ছে বিয়োজন বিক্রিয়া। এখানে আমাদের তাপ দরকার, তাপ ছাড়া বিয়োজন বিক্রিয়া হবে না। চলো দেখা যাক কি বলছে। বলছে তোমরা লক্ষ্য করো, দেখো এখানে দেখো একটা ফেরাস সালফেট দিয়েছে, পরীক্ষাটা দেখা যাক কি বলছে। এই যে দেখো হিট দিয়েছে, দেখো হিট, হিট ছাড়া বিয়োজন বিক্রিয়া হবে না, হিট যেখানেই দেবে সেখানেই বিয়োজন বিক্রিয়া। দেখো এটা ফেরাস হবে, এটাকে দিয়ে দাও। ফেরাস সালফেটের সবুজ বর্ণের কি পরিবর্তন হয়েছে, পাশাপাশি তোমার সালফারের দহনের বৈশিষ্ট্য সূচক গন্ধও কি পেয়েছো। দেখো এটা ফেরাস সালফেট নিয়েছে FeSO4, তাতে হিট দিয়েছে, একটা হিট দিয়েছে মানে এটা এ, এটা হিট দিয়ে কি করেছে, B+C+D তে ভেঙে গেছে। দেখো হিট দিয়েছে, হিট দিয়ে কি হয়েছে, ফেরিক অক্সাইড Fe2O3 তৈরি হয়েছে, সঙ্গে সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইড। SO3 হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড এবং SO2 হচ্ছে সালফার ডাইঅক্সাইডে উৎপন্ন হয়েছে। কি বলছে দেখো, এই বিক্রিয়াটিতে তোমরা দেখতে পাবে যে এই বিক্রিয়া পদার্থ ভেঙে সরল কয়েকটি বিক্রিয়াজাত পদার্থ তৈরি করেছে, এটি হলো বিয়োজন বিক্রিয়া। উত্তপ্ত করার ফলে ফেরাস সালফেট FeSO4 7 অণু জল ত্যাগ করে এবং বর্ণের পরিবর্তন হয়। এরপর এটি ফেরিক অক্সাইড Fe2O3 এবং সালফার ডাইঅক্সাইড SO2 এবং দেখো সালফার ট্রাইঅক্সাইড SO3 বিয়োজিত হয়। আমি আগেই বললাম SO3 মানে সালফার ট্রাইঅক্সাইড, এই সালফার ট্রাইঅক্সাইড বিয়োজিত হয়। ফেরিক অক্সাইড হচ্ছে একটা কঠিন পদার্থ, কিন্তু SO2 এবং SO3 হচ্ছে গ্যাসীয় পদার্থ। পরীক্ষায় কিন্তু আসে এখান থেকে এই লাইনটা, যে ফেরিক অক্সাইডটা কি গ্যাসীয় পদার্থ না কঠিন পদার্থ, তখন বলতে হবে কি ফেরিক অক্সাইড, দেখো এনসার কি লেখা আছে, কঠিন পদার্থ। ফেরিক অক্সাইড কঠিন পদার্থ এবং SO2 এবং SO3 হচ্ছে একটা গ্যাসীয় পদার্থ। ঠিক আছে, এবার এই যে ফেরাস সালফেট, এই যে ফেরাস সালফেটের কালার কি এবং ফেরিক অক্সাইডের কালার কি হয়, পরবর্তীকালে কি হয়, এই ফেরাস সালফেটের কালার হচ্ছে, লিখে নাও, সবুজ। এর কালার কি, সবুজ। ফেরাস সালফেটের কালার হচ্ছে সবুজ এবং পরে এই যে ফেরিক অক্সাইড উৎপন্ন হয় এটার কালার হয়ে যায় সাদা। তাহলে এটার কালার হয়ে যায় কি, সাদা। ফেরিক অক্সাইডের কালার হয় সাদা এবং ফেরাস সালফেটের কালার হয় সবুজ। ঠিক আছে, নেক্সট দেখো আর একটা উদাহরণ দিয়েছে। এই উদাহরণ যেগুলো আছে এগুলো সবই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, প্রতিটাই পরীক্ষা শেষে। কি বলছে দেখো, একটা ক্যালসিয়াম কার্বনেট নিয়েছে, এই যে চুনা পাথর, এই যে ক্যালসিয়াম কার্বনেট, তাকে হিট দিয়েছে, হিট দিয়ে দেখো পোড়া চুন, ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড করেছে। দেখো ক্যালসিয়াম কার্বনেট তাপ প্রয়োগে বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইডে এবং কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়, যা একটি গুরুত্বপূর্ণ বিয়োজন বিক্রিয়া। ঠিক আছে, এবং এটি শিল্প কারখানায় এটি ব্যবহৃত হয়। এই যে ক্যালসিয়াম অক্সাইডটা কি করে, চুন সিমেন্ট তৈরিতে ব্যবহার করা হয়। দেখো ক্যালসিয়াম অক্সাইডের অপর নাম হলো চুন বা পোড়া চুন। ঠিক আছে, এর অনেক ব্যবহার রয়েছে, এদের মধ্যে একটি হচ্ছে সিমেন্ট উৎপাদন, ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় চলে আসে। সিমেন্ট উৎপাদনে ব্যবহার করা হয় কোন, এর মধ্যে বলতে হবে কি ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড সিমেন্ট উৎপাদনে ব্যবহার করা হয়।
এরা পোড়াচুন বা অনেক ব্যবহারে রয়েছে। এদের মধ্যে একটা হলো এটি সিমেন্ট উৎপাদন। যখন তাপ প্রয়োগের ফলে কোনো বিয়োজন বিক্রিয়া হয় তখন তাকে বলা হয় তাপীয় বিয়োজন বিক্রিয়া। যখন তাপ প্রয়োগের ফলে মানে হিট দেওয়ার ফলে যখন কোনো বিয়োজন বিক্রিয়া হয় তখন তাকে বলা হয় তাপীয় বিয়োজন বিক্রিয়া। তাহলে এটা হচ্ছে 2 নম্বর। আগেরটা হচ্ছে 1 নম্বর। প্রতিটা সমীকরণ কিন্তু ভাই তোমাদের কিন্তু মনে রাখতে হবে, পরিষ্কার হিসেব। আমি যা বলছি সেগুলো যদি অক্ষরে অক্ষরে পালন করো, রেলের একটা সিট তোমাদের এবং সায়েন্সে ফুল মার্কস পাওয়ার দায়িত্ব আমার, পুরো ফুলে ফুল পাবে। যদি প্রতিটা আমার সাথে লাইন বাই লাইন তোমরা পড়াশুনো করো তাহলে দেখবে একদম ফুলে ফুল মার্কস পাবে। একটা কোশ্চেনও ভুল যাবে না সায়েন্স থেকে, পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি আমি। ঠিক আছে, দেখো নেক্সট কি তাপীয় বিয়োজনের অপর একটা উদাহরণ কি দেখা যাক। তোমরা দেখতে পাবে যে বাদামি বর্ণের ধোঁয়া নির্গত হচ্ছে, এটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইডের ধোঁয়া। এটা কি দেখা যাক, একটা লেড নাইট্রেট, এই যে একটা চিমটা নিয়েছে, চিমটাতে কি নিয়েছে, লেড নাইট্রেট নিয়েছে এবং একটা বার্নারের সাহায্যে এটাকে জ্বালানো হচ্ছে। তো এখান থেকে যে ধোঁয়াটা উৎপন্ন হচ্ছে এই ধোঁয়াটা হচ্ছে নাইট্রোজেনের ধোঁয়া। ঠিক আছে, নাইট্রোজেন ডাইঅক্সাইডের ধোঁয়া, এই ধোঁয়াটা নাইট্রোজেন ডাইঅক্সাইডের ধোঁয়া, সেটাই বলছে। এ দেখো, যে লেড নাইট্রেট নিয়েছে, তো এটাকে 3 নম্বরের সূত্র দিলাম, 3 নম্বর সমীকরণ। কি বলছে, লেড নাইট্রেট নেওয়া হলো, লেড নাইট্রেট PbNO3 দেখে তাকে হিট দেওয়া হলো, হিট দিয়ে কি হলো, লেড অক্সাইড তৈরি করা হলো এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2, এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইডের ধোঁয়া কি হচ্ছে, বাদামি। এই যে বাদামি, নাইট্রোজেন ডাইঅক্সাইডের কালার কি হলো এখানে, বাদামি, বাদামি রঙের ধোঁয়া এবং সঙ্গে অক্সিজেন তৈরি হলো। পরীক্ষা একদম হুবহু চলে আসবে এই লাইনটা, যে বাদামি বর্ণের ধোঁয়া নির্গত হচ্ছে, এটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইডের ধোঁয়া। তাহলে তোমাকে সমীকরণটা লিখে দিয়ে বলবে এর মধ্যে এটা কার ধোঁয়া। ঠিক আছে, এই যে নাইট্রোজেন অক্সাইডের ধোঁয়া হলো। এখানে আর একটা বিক্রিয়া পরীক্ষা আছে, সেটা আমি লিখে দিচ্ছি, দেখো। জিঙ্ক কার্বনেটের সাথে ZnCO3 জিঙ্ক কার্বনেটকে যদি আমি তাপ দিই, তাপ দিলাম জিঙ্ক কার্বনেটকে তাপ দিলাম, কি হলো, ZnO জিঙ্ক অক্সাইড হলো প্লাস কার্বন ডাইঅক্সাইড হলো। এটাও পরীক্ষায় চলে আসে। ঠিক আছে, এই বিক্রিয়াটাও পরীক্ষা দিয়ে দেয়, জিঙ্ক কার্বনেটকে হিট দিলে কি কি হবে। নেক্সট দেখো, ইলেকট্রোলাইটিক বিক্রিয়া, ইলেকট্রোলাইটিক বিয়োজন বা এনার্জি কি, ইলেকট্রোলাইটিক এনার্জি কি, দেখো, জলের তড়িৎ বিশ্লেষণ, জলের তড়িৎ বিশ্লেষণ মানে জল কি, এই যে H2O, এই যে জল H2O, একে ভাঙলে কি হবে, H2 প্লাস অক্সিজেনে ভেঙে গেল, এটা হচ্ছে জল, এটা হচ্ছে জলের ইলেকট্রোলাইটিক। ঠিক আছে, ইলেকট্রন এনার্জি দিয়ে ভাঙলাম, জলটা কি ইলেকট্রন এনার্জি দিয়ে ভাঙলাম। নেক্সট আমরা দেখলাম কিছু সূর্যালোকের ফলে হয়, এগুলো সবই বিয়োজন বিক্রিয়া। ঠিক আছে, এগুলো সূর্যালোকের উপস্থিতি ছাড়া হবে না, একে বলা হয় ফটোলেটিক ডিকম্পোজিশন। কি বলা হয়, ফটোলেটিক ডিকম্পোজিশন বা বিয়োজন বিক্রিয়া। ঠিক আছে, এখানে শুধুমাত্র সূর্যালোকের উপস্থিতি ছাড়া এগুলো হয় না। তোমরা দেখতে হবে যে সাদা বর্ণের সিলভার ক্লোরাইড সূর্যালোকের উপস্থিতিতে ধূসর বর্ণে পরিবর্তন হচ্ছে। তাহলে কি, সাদা রঙের সিলভার ক্লোরাইড সূর্যালোকের উপস্থিতিতে ধূসর বর্ণে পরিবর্তন হচ্ছে, এর কারণ হচ্ছে আলোর উপস্থিতিতে সিলভার ক্লোরাইড ধাতব সিলভার এবং ক্লোরিন গ্যাসে বিয়োজিত হয়। এরকম সিলভার ক্লোরাইড AgCl সূর্যালোকের উপস্থিতি হলো, মানে কি, এখানে হিট দেওয়া হলো, সূর্যকে একটা তাপ দিচ্ছে, তো আমাদের সূর্য তো একটা প্রচন্ড তাপ দিচ্ছে আমাদের, তাই এখানে সূর্যালোকের উপস্থিতি হিট দেওয়া হলো, কি হলো, Ag হলো এবং সিলভার এবং ক্লোরাইড গ্যাসে ক্লোরাইড ধাতব সিলভারে পরিণত হলো, ক্লোরিন গ্যাসে বিয়োজিত হলো, Ag+Cl হলো। এই যে সিলভার ক্লোরাইডের সূর্যালোকে ধূসর বর্ণের সিলভার ধাতুতে পরিণত হয়। তাহলে কোন বর্ণের সিলভার ধাতু, ধূসর বর্ণের, পরীক্ষায় আসে। ঠিক আছে, ধূসর বর্ণের, তাহলে এই যে এটা কোনটা ছিল, এটা ছিল সাদা কালারের, এই যে সিলভারটা হলো কি, এই সিলভারটা হলো ধূসর। ওকে, এই সিলভারটা হলো ধূসর, ওটা ছিল সাদা এবং ধূসর হলো। হুম, নেক্সট দেখো আর একটা সেম উদাহরণ, সিলভার ব্রোমাইডের ক্ষেত্রেও সেম, সিলভার ব্রোমাইড AgBr, এখানেও সূর্যালোকের উপস্থিতিতে Ag+Br ভেঙে গেল। ঠিক আছে, তাহলে এখানে বলতে দেখো উপরোক্ত বিক্রিয়াগুলো সাদা কালো ফটোগ্রাফিতে ব্যবহৃত হয়। তাহলে এর ব্যবহার কি, এই যে বিক্রিয়াগুলো কি কাজে লাগে, এর ব্যবহার কি, এটা সাদা কালো ফটোগ্রাফিতে ব্যবহৃত হয়। এই বিয়োজন বিক্রিয়াগুলো সংঘটিত করার জন্য কোন ধরনের শক্তি ব্যবহৃত হয়, তাহলে বলো, এই বিয়োজন বিক্রিয়া সংঘটিত করার জন্য কি ধরনের শক্তি ব্যবহৃত হয়েছে,
এই বিয়োজন বিক্রিয়াগুলো সংঘটিত করার জন্য আলোক শক্তি ব্যবহৃত হয়েছে। সূর্যালোক দেখলাম তো আমরা, তাই লিখবো আলোক শক্তি। আলোক শক্তি ব্যবহার করা হয়েছে। আমরা দেখেছি যে বিয়োজন বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলিকে ভাঙার জন্য তাপ এবং আলো বা তড়িৎ শক্তির প্রয়োজন হয়। ইয়েস, তাহলে বিয়োজন বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কগুলোকে ভাঙার জন্য কি কি লাগছে? তাপ লাগছে, যেটা বা আলো লাগছে, বা তড়িৎ শক্তির প্রয়োজন হচ্ছে। যে সকল বিক্রিয়ায় শক্তি শোষিত হয় তাকে তাপ শোষক বা তাপগ্রাহী বিক্রিয়া বলা হয়। ওকে, যে সকল বিক্রিয়ায় শক্তি শোষিত হয় তাকে তাপ শোষক বা তাপগ্রাহক বিক্রিয়া বলা হয়। ওকে, তাহলে আজ এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো, অনেকটাই বড়, একদিনে শেষ করা যাবে না, ঠিক আছে? 2-3টে ক্লাস করতে হবে। আজ এই পর্যন্তই। আমি যেগুলো বললাম সেগুলো ভালো করে সবাই মুখস্থ করবে এবং বইটাতে দাগিয়ে নেবে লাইন বাই লাইন। সেখান থেকেই পরীক্ষায় কোশ্চেন চলে আসবে, ঠিক আছে? যেভাবে আমি বলছি। এবং তোমরা এর ফ্রি পিডিএফ পেতে আমাদের টেলিগ্রামের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, যুক্ত হও এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো আমার পড়ানো কেমন লাগছে, আমি এনসিইআরটি কেমন পড়াচ্ছি তোমাদেরকে। আমি চেষ্টা করছি আমার 100% দেওয়া। তোমরা আমার সাথে থেকে পড়াশোনাটা করো। দেখো রেলের একটা সিট তোমার নামে। সায়েন্সে ফুল মার্কস পাওয়ার দায়িত্ব আমার। তোমরা ভালো করে এনসিইআরটিটাকে পড়ো, আমি যেভাবে পড়াচ্ছি সেইভাবে। রেলে এনসিইআরটি থেকে হুবহু কোশ্চেন কমন দেবে, পুরো টুকে দেবে, পুরো লাইন বাই লাইন। যেভাবে পড়াচ্ছি পুরো লাইন বাই লাইন টুকে দেবে রেল এনসিইআরটি থেকে। এনসিইআরটি রেলের হচ্ছে জীবন। আর রেলের পেতে গেলে এখন সিলেকশন সায়েন্সে তোমাকে ফুল মার্কস নিয়ে আসতেই হবে। সায়েন্স, ম্যাথ, রিজনিং এই তিনটে এমন সাবজেক্ট, মানে জিকে তো পুরো কারেন্ট অ্যাফেয়ার্স করে দিয়েছে, কিচ্ছু করার নেই জিকে থেকে। কিন্তু সায়েন্সে তোমাকে ফুল মার্কস নিয়ে আসতে হবে এবং সায়েন্সে ফুল মার্কস আনা খুবই ইজি, ঠিক আছে? তাহলে আজ এই পর্যন্ত, এবার নেক্সট ক্লাসে দেখা হবে তোমাদের সাথে। তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এবং আমার পড়ানো কেমন লাগছে কমেন্ট করে জানাও। নেক্সট ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ সবাইকে।